হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 6 এর পরিবেশ থেকে চ্যাপ্টার 2 এর 1 এবং 2 নম্বরের যে কোয়েশ্চেন্স এন্ড অ্যান্সার গুলো আছে সেগুলো আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো, একমুখী ঘটনা কাকে বলে? যেসব ঘটনা একবার ঘটলে আর উল্টো দিকে ফিরে যাওয়া যায় না সেগুলোকে বলা হয় একমুখী ঘটনা। যেমন গম থেকে আটা হওয়া। উভমুখী ঘটনা কাকে বলে? যেসব ঘটনা যে পদার্থে বা বস্তুতে ঘটছে তাদের আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায় সেই ঘটনাগুলিকে বলা হয় উভমুখী ঘটনা। যেমন জল থেকে বাষ্প হওয়া। পর্যাবৃত্ত ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলি নির্দিষ্ট সময় পরে পরে পুনরায় ঘটে তাকে বলা হয় পর্যাবৃত্ত ঘটনা। যেমন প্রতিদিন দিন থেকে রাত আর রাত থেকে দিন হওয়া। আরেকটি উদাহরণ ঘড়ির কাঁটা ঘোরা। নেক্সট কোয়েশ্চেন, অপর্যাপিত ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলি সময় নিয়মে ঘটে না তাদের অপর্যাবৃত্ত ঘটনা বলে। উদাহরণ, কোনো একদিন ঝড় হওয়া, কোনো জায়গায় একদিন ঝড় হওয়া, এগুলো সবই অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ। এরপর দেখো, অভিপ্রেত ঘটনা কাকে বলে? যে ঘটনাগুলি প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেই ঘটনাগুলিকে বলা হয় অভিপ্রেত ঘটনা। যেমন বীজ থেকে নতুন চারাগাছ জন্মানো। এরপর দেখো, অনভিপ্রেত ঘটনা কাকে বলে? যেসব ঘটনা প্রকৃতির বা মানুষের ক্ষতি করে সেই সব ঘটনাগুলিকে বলা হয় অনভিপ্রেত ঘটনা। যেমন খুব জোরে মাইক বাজানো। তারপর দেখো, প্রাকৃতিক ঘটনা কাকে বলে? যে সকল ঘটনা প্রকৃতিতে নিজে থেকেই ঘটে, মানুষের কোনো হাত নেই, তাদের বলা হয় প্রাকৃতিক ঘটনা। উদাহরণ কি হবে? দাবানল, অতিরিক্ত বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা প্রভৃতি। এরপর দেখো, মনুষ্য সৃষ্ট ঘটনা কাকে বলে? যে সকল ঘটনা মানুষের দ্বারা ঘটে থাকে তাদের বলা হয় মনুষ্য সৃষ্ট ঘটনা। উদাহরণ কি হবে? উনুন জ্বালিয়ে রান্না করা। আচ্ছা, এরপর আমি কয়েকটা উদাহরণ দিয়েছি পর্যাবৃত্ত এবং অপর্যাবৃত্ত ঘটনার উদাহরণ। প্রথমে দেখো, জোয়ার ভাটা, এটা কি হবে? পর্যাবৃত্ত। আকাশে ধূমকেতু দেখতে পাওয়া, অপর্যাবৃত্ত। সুনামি, অপর্যাবৃত্ত। লিপিয়া, পর্যাবৃত্ত। কোনো জায়গায় একদিন ঝড় হওয়া, অপর্যাবৃত্ত। দিন রাত্রি হওয়া, পর্যাবৃত্ত। ঘড়ির কাঁটা ঘোরা, পর্যাবৃত্ত। কোনো জায়গায় কোনো বছর বন্যা হওয়া, অপর্যাবৃত্ত। সমুদ্রের জলের ঢেউ, অপর্যাবৃত্ত। সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেডের ঘোরা, পর্যাবৃত্ত। স্কুলের বিভিন্ন বিষয়ের পিরিয়ড, পর্যাবৃত্ত। দুটি রাসায়নিক সারের নাম বলো। উত্তর হবে ইউরিয়া, ডাইঅ্যামোনিয়াম ফসফেট। দুটি রাসায়নিক কীটনাশকের নাম বলো। উত্তর হবে কার্বারিল, ম্যালাথিয়ন। দাবানল কি? বনাঞ্চলে গাছের শুকনো ডালের পরস্পর ঘর্ষণের ফলে যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে তাকে বলা হয় দাবানল। এরপর দেখো, ভৌত পরিবর্তন কাকে বলে? উত্তর হবে যে পরিবর্তনে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় ভৌত পরিবর্তন। উদাহরণ কি হবে? বরফ গলে যাওয়া। কারণ বরফটা কি দিয়ে তৈরি হয়? জল দিয়ে তৈরি হয়। যখন বরফটা গলে যায় জলটা কি চেঞ্জ হয়ে যায়? জলের কি কোনো পরিবর্তন হয়? হয় না তো। এই জন্য বলছে যে পদার্থের মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, তাকেই বলা হয় ভৌত পরিবর্তন। এরপর দেখো, রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তর কি হবে? যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন ধর্মের পদার্থ তৈরি হয় তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। উদাহরণ কি আছে? বাজি পোড়ানো। এরপর দেখো, নেক্সট দিয়েছি বাজি পোড়ানো কি ধরনের পরিবর্তন? আমরা কি বললাম এক্ষুনি? রাসায়নিক পরিবর্তন। গরমকালে রোদে রাস্তার পিচ গলে যাওয়া কি ধরনের পরিবর্তন? উত্তর হবে ভৌত পরিবর্তন। এরপর দেখো, বরফ গলে যাওয়া কি ধরনের পরিবর্তন? একটু আগেই আমরা বললাম ভৌত পরিবর্তন। আপেল বা ডাবের মুখ কেটে রাখলে বাদামি রঙের ছোপ দেখতে পাই আমরা, এটা কি ধরনের পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। এরপর দেখো, কাঠ পোড়ানো কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। গাছের পাতার রং পাল্টে যাওয়া কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। লোহা থেকে চুম্বক তৈরি কি ধরনের পরিবর্তন? ভৌত পরিবর্তন। কালো চুল থেকে সাদা হওয়া
কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। দুধ থেকে দই তৈরি কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। জীবাণু মরে যাওয়া কি ধরনের পরিবর্তন? রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন দেখো, সূর্যের আলোর প্রভাবে গাছের খাদ্য তৈরি কি পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। নেক্সট, কর্পূর উবে যাওয়া কি পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। জল থেকে বাষ্প হওয়া কি পরিবর্তন? উভমুখী ভৌত পরিবর্তন। জলের মধ্যে চিনি বা নুন গুলে যাওয়া কি পরিবর্তন? উত্তর হবে উভমুখী ভৌত পরিবর্তন। লোহা বা অন্য ধাতুকে গরম করা কি পরিবর্তন? উত্তর হবে উভমুখী ভৌত পরিবর্তন। গম থেকে আটা তৈরি কি পরিবর্তন? একমুখী রাসায়নিক পরিবর্তন। কাঁচের তৈরি জিনিস ভেঙে টুকরো হয়ে যাওয়া কি পরিবর্তন? একমুখী রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন একমুখী না উভমুখী ঘটনা? উত্তর হবে ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা। রাসায়নিক পরিবর্তন একমুখী না উভমুখী ঘটনা? রাসায়নিক পরিবর্তন একমুখী ঘটনা। ঋতু পরিবর্তনের সময় আমাদের কি কি রোগ সংক্রমণ হতে পারে? উত্তর হবে ঋতু পরিবর্তনের সময় আমাদের সর্দি, কাশি, জলবসন্ত, হাম, ম্যালেরিয়া, ডেঙ্গি, পেট খারাপ ইত্যাদি রোগের সংক্রমণ হতে পারে। এরপর দেখো, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ কিভাবে মানুষের শরীরে প্রবেশ করে এবং তা মানুষের শরীরে কোথায় জমা হয়? উত্তর হবে খাবারের মাধ্যমে বিভিন্ন রাসায়নিক পদার্থ মানুষের শরীরে প্রবেশ করে এবং সেই সব ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মানুষের দেহের নানান অংশে জমা হয়, যেমন যকৃৎ, বৃক্ক, মস্তিষ্ক প্রভৃতি। মানুষের চারটি গুরুত্বপূর্ণ অঙ্গের নাম বলো। কি হবে না মস্তিষ্ক, যকৃৎ, ফুসফুস, হৃৎপিণ্ড এগুলো সবই কি গুরুত্বপূর্ণ অঙ্গ। পরের প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে ভৌত ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটতে পারে অথবা বায়ুতে মোমবাতি জ্বালালে কি কি পরিবর্তন ঘটে? উত্তরটি হবে বায়ুতে মোমবাতি জ্বালালে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন উভয়ই ঘটে। মোমবাতি জ্বালালে মোম যেমন পুড়ে যায় সেটা রাসায়নিক পরিবর্তন, তেমনি মোম গলে নিচে পড়ে ও ঠান্ডা হয়ে পুনরায় শক্ত মোমে পরিণত হয়, এটি ভৌত পরিবর্তন। পার্থক্য লেখো ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের। না, ভৌত পরিবর্তনে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন ঘটে না। অন্যদিকে রাসায়নিক পরিবর্তনে পদার্থের অণুর গঠনের পরিবর্তন ঘটে, ফলে নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন হয়। ভৌত পরিবর্তন অস্থায়ী, অর্থাৎ নতুন পদার্থ থেকে আবার পূর্বের পদার্থ ফিরে পাওয়া সম্ভব। রাসায়নিক পরিবর্তন স্থায়ী, অর্থাৎ নতুন পদার্থ থেকে পূর্বের পদার্থকে পুনরায় ফিরে পাওয়া সম্ভব নয়। ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা এবং রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা। ভৌত পরিবর্তনের একটি উদাহরণ দিয়ে দিবে বরফ গলে যাওয়া এবং রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ হবে বাজি পোড়ানো। আচারে ভিনেগার মেশানো হয় কেন অথবা আচার অনেকদিন পর্যন্ত ভালো রাখতে কি করা হয়? উত্তর হবে আচারে ভিনেগার মেশানো হয় কারণ যেসব জীবাণু আচারের নানা রকম রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে আচারকে নষ্ট করে দেয়, তাই আচার ভিনেগার মেশালে সেই সব জীবাণু সহজে বাড়তে পারে না, তাই আচার অনেকদিন পর্যন্ত ভালো থাকে। নেক্সট কোয়েশ্চেন, অনেকক্ষণ কেটে রাখা ফল খাওয়া উচিত নয় কেন অথবা অনেকক্ষণ কেটে রাখা ফলের মধ্যে কিভাবে রোগ জীবাণু ছড়ায়? উত্তরটি হবে প্রাণীর মল মূত্র অথবা জীবদেহের অংশকে জীবাণুরা রাসায়নিক পরিবর্তনের মধ্যে দিয়ে আরো সরল জিনিসে ভেঙে দেয় এবং তা প্রকৃতিতে মিশিয়ে দেয়। কিছু জীবাণু কাটা ফলে রাসায়নিক পরিবর্তন ঘটায় ও বংশবৃদ্ধি করে, আবার কাটা ফলে রোগ জীবাণুর বাহক মাছি এসে বসতে পারে, তা থেকে নানা রকম অসুখ হতে পারে, তাই অনেকক্ষণ কেটে রাখা ফল খেতে বারণ করা হয়। শহরের যে পানীয় জল পাঠানো হয় তার মধ্যে মাঝে মাঝে একটু ঝাঁঝালো গন্ধ পাওয়া যায় কেন? না, উত্তরটি হবে কারণ জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য। জীবাণু মারার জন্য জলে কি মেশানো হয়? ক্লোরিন, হ্যালোজেন ট্যাবলেট প্রভৃতি। এরপর দেখো, আর্সেনিকের যৌগ মেশানো জল ব্যবহার করলে কি হবে? উত্তর হবে মানুষের হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়, এটা এক ধরনের জটিল ও ধারাবাহিক রাসায়নিক পরিবর্তনের ফলে ঘটে। ছোট আলু নিয়ে তাকে দুভাগে ভাগ করে কিছুক্ষণ রেখে দাও, তারপর দেখো ভেতরের অংশটার রং কি একই থাকলো না পাল্টে গেল, এবং কেন পাল্টে গেল সেটাও বলতে হবে। উত্তর হবে হ্যাঁ, পাল্টে গেল। কেন পরিবর্তন হলো? না, রাসায়নিক পরিবর্তনের প্রভাবে। দ্রুত ঘটনা কাকে বলে এবং উদাহরণ দাও? উত্তর হবে যে ঘটনা তাড়াতাড়ি ঘটে তাকে বলা হয় দ্রুত ঘটনা। উদাহরণ কি হবে? ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো। এরপর আছে মন্থর ঘটনা কাকে বলে ও উদাহরণ দাও? যে ঘটনা ঘটতে বেশি সময় লাগে অর্থাৎ ধীরে ধীরে ঘটে তাকে মন্থর ঘটনা বলে। উদাহরণ কি হবে? শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া।
এরপরে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি দ্রুত ঘটনা এবং মন্থর ঘটনা। প্রথমটা যেটা দেওয়া আছে, ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো, যেটা একটু আগেই হলো, এটা কি হবে? দ্রুত ঘটনা। শুঁয়োপোকা থেকে প্রজাপতি হলো মন্থর ঘটনা। বেঙাচি থেকে ব্যাঙ হলো মন্থর ঘটনা। আম গাছের মুকুল থেকে আম হওয়া মন্থর ঘটনা। ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো, এটা আমি আরেকবার ভুল করে দিয়ে ফেলেছি। আচ্ছা, এরপর দেখো মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া, এটা হচ্ছে মন্থর ঘটনা। তরি তরকারি ছোট ছোট টুকরো করে কাটা হয় কেন? উত্তর হবে, তরি তরকারি ছোট ছোট টুকরো করে কাটা হয় কারণ গোটা অবস্থাতে সেগুলো সিদ্ধ করলে তা ভালো সিদ্ধ হয় না এবং তা হজমের উপযোগী হয় না। সবজিকে ছোট ছোট টুকরো করলে টুকরোগুলোর মোট ক্ষেত্রফল বেশি হওয়ার জন্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। আবার খাবার ভালো করে চিবিয়ে আরো ছোট টুকরো করে ফেলে আমাদের পাকস্থলীতে সেগুলো হজম করতে কম সময় লাগে। এরপর দেখো, রেল লাইনের জোড়া মুখে ফাঁকা রাখা হয় কেন? আমরা জানি তাপ দিলে কোনো কঠিন পদার্থ প্রসারিত হয়। তাই গ্রীষ্মকালে রেলগাড়ি চলার সময় গাড়ির চাকার সাথে রেল লাইনের প্রচন্ড ঘর্ষণের ফলে তাপের সৃষ্টি হয়। এর প্রভাবে রেল লাইনের দৈর্ঘ্য বেড়ে যায়। তাই রেল লাইন যাতে বেঁকে না যায় অথবা ঠেলে উপরে উঠে না যায়, সেজন্য রেল লাইনে কিছু ব্যবধানে লাইনের মাঝে কিছুটা ফাঁকা রেখে পাতগুলি লাগানো হয়। মাঝখানে ফাঁক না রাখলে রেল লাইন সামনের দিকে বেড়ে গিয়ে বাঁকা হয়ে মারাত্মক দুর্ঘটনা হতে পারে। এরপর দেখো, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হবে? না, ১ নম্বরে আছে প্রয়োগ করা কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে গিয়ে নিকটবর্তী জলাশয়ে গিয়ে মেশে, এতে জলজ উদ্ভিদ ও প্রাণী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ২ নম্বরে আছে অপকারী পোকার সঙ্গে উপকারী পোকাদেরও মৃত্যু ঘটে, এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। ৩ নম্বরে আছে উদ্ভিদের বিভিন্ন সঙ্গে কীটনাশক শোষিত হয়ে মানুষের খাদ্যের সঙ্গে শরীরে প্রবেশ করে এবং বিভিন্ন মারাত্মক রোগ সৃষ্টি করে। পরের প্রশ্ন দেখো, গরুর গাড়ির চাকায় লোহার বেড় পোড়ানোর সময় লোহার বেড়টা গরম করে বাড়িয়ে নেওয়া হয় কেন? কারণ কাঠের চাকায় ওই বেড় পোড়ানোর পর ঠান্ডা করলে সেটি চাকায় আঁঠি হয়ে বসে যাবে। এরপর দেখো, কোনো বোতলের মুখে তার ধাতুর তৈরি ঢাকনা এঁটে বসে গেলে কি করা যেতে পারে? উত্তরটি হবে, বোতলের ঢাকনা সহ মুখটা আগুনে গরম করতে হবে। ঢাকনাটি ধাতুর তৈরি হওয়ায় ফলসটি তাপের সংস্পর্শে এসে আয়তনে বেড়ে গিয়ে আলগা হয়ে যাবে। অনেকক্ষণ কেটে রাখা ফল খাওয়া উচিত নয় কেন? কিছু জীবাণু কাটা ফলে রাসায়নিক পরিবর্তন ঘটায় এবং বংশবৃদ্ধি করে। আবার কাটা ফলে রোগ জীবাণুর বাহক মাছি এসে বসতে পারে। তা থেকে নানা রকম অসুখ হতে পারে। তাই অনেকক্ষণ কেটে রাখা ফল খাওয়া উচিত নয়। পরের প্রশ্ন, কেটে রাখা আপেল কিছুদিন রেখে দিলে বাদামি ছোপ হয়ে যায় কেন? বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আপেলের কেটে রাখা অংশের রাসায়নিক পরিবর্তন ঘটে, যার ফলে বাদামি ছোপ হয়ে যায়। এরপর পাইন, ইউক্যালিপটাস প্রভৃতি গাছের চারপাশে ঘাস জন্মাতে দেরি হয় কেন? কারণ এইসব গাছের পাতা পড়ে তার ভিতরের রাসায়নিক পদার্থ মাটিতে মিশে যায়। পরের প্রশ্ন, জলে আর্সেনিকের যৌগ থাকলে কি হতে পারে? হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়। পরের প্রশ্ন, জামা কাপড়ে কোনো দাগ লাগলে সেই দাগ তুলে দেওয়ার একটি পদ্ধতি লেখো। আমরা কি করি বলতো? না, লেবুর রস দিয়ে সেই দাগ তুলে দেওয়া যায়। এরপরে শীতকালেই কেন শিশির জমে? শীতকালের রাতে বাতাস ঠান্ডা হলে বাতাসে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি হয়। এই জলের ফোঁটায় শিশির রূপে গাছের পাতা, টিনের চাল বা শান বাঁধানো উঠোনে জমা হয়। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করো। আর আমার চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ইওর ওয়াচিং।